ডায়ালগটি আমরা একটা নতুন টাইটেলে শুরু করছি এবং আমরা এই পলিসি ডায়ালগটি কন্টিনিউ করে যাব। এই নতুন যে পলিসি ডায়ালগটা আমরা বলছি সেটি হলো কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি ডায়ালগ। আমাদের মূল কনসেপ্টটা হলো যে কমিউনিটিকে কিভাবে এঙ্গেজ করা যায়, কমিউনিটিকে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি, কমিউনিটির মাধ্যমে যে সমস্ত কার্যক্রম চলছে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থায় সেটা কিভাবে আমরা মনিটরিং করতে পারি এবং সরকার বা অন্যান্য স্টেক হোল্ডারকে আমরা সহযোগিতা করতে পারি, সেই পরিপ্রেক্ষিতে এই পলিসি ডায়ালগগুলি হবে। আজকের আমাদের প্রথম পলিসি ডায়ালগে আমরা আমাদের তিনজন সম্মানিত গেস্টকে পেয়েছি, যারা আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধার পাত্র, যাদের সহযোগিতা এবং সার্বঙ্কিক সবসময় আমাকে যে অনুপ্রেরণা দেন, তাদেরকে নিয়ে আমরা আমাদের পলিসি ডায়ালগটি শুরু করছি। আমাদের আজকের গেস্টরা রয়েছেন প্রথমেই ডাক্তার কাজী খলিকুজ্জামান আহমদ, যিনি সবার কাছে পরিচিত, আপনারা সবাই তাকে চেনেন। তারপরও তার পরিচয় হলো যে তিনি চেয়ারম্যান পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। স্যার, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ। তুমি অর্থনীতিবিদ বললেই হয়, ওটা আসল পরিচয় তো ওইটাই, কাজ তো এখানে ওখানে করতে হয়। আচ্ছা স্যার, এরপরে আমাদের মাঝে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, যিনি ফরমার সেক্রেটারি লোকাল গভর্নমেন্ট ডিভিশন বাংলাদেশ, এবং স্যারের কাছ থেকে আমি সবসময় অনুপ্রেরণা পেয়ে থাকি ব্যক্তিগতভাবে। কোনো সমস্যায় পড়লেই স্যারের কাছে যাই দিক নির্দেশনা পাওয়ার জন্য, এবং আজকের এই পলিসি ডায়ালগে, নতুন এই পলিসি ডায়ালগে প্রথম অনুষ্ঠানে স্যারকে আমি পেয়ে ধন্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে। আমি হেলথ সেক্টরে কাজ করার আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় প্রথম দিকে আমি যখন হেলথ সেক্টরে বিভিন্ন কাজে যাই, মন্ত্রণালয়ে যাই, যে মানুষটিকে দেখে আমি সততার একজন দৃষ্টান্ত মনে হয়েছে। ব্যুরোক্রেটদের মধ্যে আমি যাকে দেখে আমার মনে হয়েছে যে না, এই দেশে অনেক সৎ মানুষ রয়েছেন, সেরকম একজন মানুষকে আজকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি। তিনি হলেন এমডি হুমায়ুন কবির স্যার, যিনি ফরমার সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং বর্তমানে সিনিয়র স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল অ্যাডভাইজার D4I একটি প্রজেক্টে ICDDRBর সাথে স্যার কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আমরা আলোচনায় চলে আসছি। আমরা যে বিষয়টি আপনাদের বললাম যে আমরা মূলত কমিউনিটি থেকে একটা মনিটরিং এবং সাপোর্ট সিস্টেম যদি করা সম্ভব হয় সরকারকে সহযোগিতা করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, সেই ব্যাপারে আলোচনাটি করতে চাই। তো স্যার, আমি প্রথমে খলিকুজ্জামান স্যারকে জিজ্ঞেস করতে চাই যে স্যার, বর্তমান পরিস্থিতিটা তো আপনি দেখছেন। আপনি যেহেতু একটা PKSF এর মাধ্যমে কমিউনিটি লেভেলে প্রচুর কাজ করেন এবং PKSF এর একটি অনেক বড় নেটওয়ার্ক রয়েছে সারা দেশে, সে তো আপনার দৃষ্টি থেকে একজন অর্থনীতিবিদ হিসাবে এবং একজন সমাজ সেবক হিসাবে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কেমন স্যার আপনি মনে করছেন? এটা ওনারা আমার চেয়ে বোধহয় ভালো বলতে পারবেন। অবস্থাটা এখন সংক্রমণ তো বাড়ছে, আমরা দেখছি। টেস্ট প্রথমে 100-150 ইত্যাদি করা হতো, 1-2 জন পাওয়া যেত। আজকে 15,000-এর উপরে করা হয়েছে, 3,187 জন সংক্রমিত মানুষকে পাওয়া গেছে। তো এখন আমরা অন্যান্য দেশে, অনেক দেশে যখন নিচের দিকে যায় সংক্রমণ এবং মৃত্যু, তখন তারা ওপেন করে অর্থনীতি। আমরা ঠিক উল্টোটা করেছি, কিন্তু সেটা প্রয়োজনও ছিল এই জন্যে যে 66 দিন বন্ধ থাকার পরে অর্থনীতির এমন অবস্থা হয়েছিল যে এটা আবার চালু না করলে আর কতদিন যে যাদের খাদ্য নিরাপত্তাহীনতা, কাজ নেই, তাদেরকে সমর্থন দিয়ে যাওয়া যাবে খাদ্য প্যাকেট দিয়ে এবং নগদ প্রণোদনা দিয়ে। কাজে এটা শুরু করা প্রয়োজন ছিল। কাজে এই দুটোর মাঝখানে একটা উভয় সংকটের অবস্থা, যে শুরু করার পরে দেখা যাচ্ছে যে সংক্রমণ বাড়ছে, এবং এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা কোনো নিয়ম কানুন মানি না। আমরা এই দেশে সাধারণ মানুষ হোক আর শিক্ষিত হোক, সবাই আমরা আমাদের মতো করে চলি। কাজেই যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, যে উপদেশগুলো দেওয়া হচ্ছে, সেটা মেনে আমরা চলছি না। সেটা একটা বড় কারণ আমি মনে করি একদিকে। আরেকদিকে অবশ্য সেটাকে বাস্তবায়ন করার জন্য যে আরেকটু জোর খাটানো দরকার, সেটাও তেমন করা হয়নি।
তো সেই জন্য এখন দেখা যাচ্ছে যে রেড জোন তারপরে অন্যান্য জোন করা হচ্ছে। তো সেখানেও যতটা শক্তভাবে ধরা উচিত যাতে মানুষ নিয়ম কানুন গুলা মানে, সেটা করা উচিত বলে আমি মনে করি। তা না হলে যদি সংক্রমণ আরো বেড়ে যায় তাহলে তো দেখা যাবে যে আমরা আবার এই অর্থনীতি তো যাচ্ছে, ডেথ মৃত্যুও বাড়বে, সংক্রমণও বাড়বে। তো এই অবস্থায় আমরা এখন আছি। অন্যান্য অনেক দেশে যেমন নিউ ইয়র্কে তো খুব বেশি খারাপ ছিল, তো তারা সংক্রমণ নিয়ন্ত্রণ অনেক বেশি টেস্ট করে নিয়ে আসছে। আমাদেরও টেস্ট বাড়ছে, কিন্তু ওটা আরো অনেক বেশি বাড়ানো উচিত। তো সেই জায়গা থেকে আবার মাঝখানে যে যে টেস্ট করার জন্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো সম্প্রসারিত করা উচিত। অনেকখানি হয়েছে, শুরুতে একেবারেই ছিল না, কিন্তু সব দেশেই হঠাৎ করে ধরা পড়েছে, এটা তো কেউ জানতো না যে এরকম একটা কিছু করতে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা যখন শুরু করেছি তখন যে অবস্থা ছিল সেখান থেকে অনেক উন্নত, কিন্তু আরো অনেক এগিয়ে যাওয়া উচিত। আপনি টেস্টের কথা বললেন, আমরা যদি তাকাই স্যার, টেস্টটা তো আমাদের প্রথম যখন মার্চের 8 তারিখে আইডেন্টিফাই হলো তখন আমাদের টেস্ট ছিল শতকে, সেটা এক্সটেন্ড হয়ে এখন স্যার 1000, 10, 15-তে এসে, কিন্তু স্যার আমাদের প্রয়োজন যেটা প্রজেকশন যেটা করা হচ্ছে যে 50,000 থেকে আরো বেশি করা উচিত, সেই জায়গাটায় আমরা ইনিশিয়েটিভ গুলো যেগুলো আছে, এখনো এক্সিস্টিং অনেক পিসিআর মেশিন অনেক ইউনিভার্সিটিতে অনেক জায়গায় আছে, সেই জায়গাগুলোকে কেন ইনভলভ করা হচ্ছে না? সেই জায়গায় আপনার কোনো মন্তব্য আছে কি? না, চেষ্টা করা হচ্ছে, কিন্তু আবার বেসরকারি খাতে যেগুলি আছে না, তারাও তো যেটা করার কথা বলে তারপরে দেখা যায় সেটা করে না। সুতরাং কালে আমাদের সরকারের হয়তো বা এখানে কিছুটা সীমাবদ্ধ আছে, আরো দ্রুত করা উচিত। কিন্তু সবাই যদি আমরা সহযোগিতা না করি তাহলে এইরকম একটা মহামারী সরকার একা তো ব্যবস্থাপনা করতে পারবে না। যেমন ধরো আমার যুক্তরাজ্যে প্রথম দিকে তো মানে টানে নাই, এখন কিন্তু যুক্তরাজ্যে যে তারা ওখানে আমার প্রায় যোগাযোগ আছে, তারা যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলি মানছে, কঠোরভাবে মানছে, কিন্তু আমরা তো কিছুই মানি না। তো এখানে বেসরকারি খাত তারা যেটা বলে দেখা যায় যে বাস্তবে সেটা ঘটছে না, আর খরচ অনেক বেশি। তাদেরকে ইনভলভ করলেও সাধারণ মানুষ তো তাদের কাছে যেতে পারবে না, 4,000 5,000 টাকা লাগে, আর কোথাও কোথাও বেশিও লাগে। সুতরাং এখানে আমাদের একটা সার্বিক সামাজিক একটা একটা সমস্যা আছে। আপনার এই আলোচনাটা থেকে স্যার যে কস্টিং যেটা লাগে, আমরা যদি নাম্বার বাড়াতে চাই তাহলে যদি প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা হয়, সেই কস্টিংটা তো আমরা প্রাইভেট সেক্টরকে দিয়ে, কারণ সরকারেরও এখন প্রায় 3,500 টাকার মতন লাগে। তো স্যার ওই জায়গাটায় আমি একটু আবু আলম শহীদ স্যারের কাছে আসবো যে স্যার আপনার আন্ডারস্ট্যান্ডিং এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা কিভাবে আরো বেশি ইফেক্টিভ করা যায় এবং ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন করা যায়, ইন টার্মস অফ শুধুমাত্র যে স্যার সার্ভিস বা সাপোর্ট দেয়া না, সেই সাথে মনিটরিংটাও কিভাবে আমরা করতে পারি যে এই কাজগুলো ঠিক মতন হচ্ছে? প্রথমত হচ্ছে যে সরকার কি করতে চায়, সরকারের নীতিটা কি। আর টেস্টের ব্যাপারে সরকারের প্রথম প্রাথমিক নীতি ছিল যে খুব কম পরিমাণ টেস্ট করা হবে, এবং একটাই সংস্থা ছিল আমাদের, সেখানে টেস্ট করা হবে। এটা ভারতেও তাই ছিল, এখন ভারতে সেটা 800-র কাছাকাছি চলে গিয়েছে, এবং বাংলাদেশে আমরা 55 বা 60-এর কাছাকাছি আছি। এবং কোনো স্ট্যাটিস্টিক্সও বিশ্বাস করা যাচ্ছে না, কারণ হলফনামা দিয়ে হাইকোর্টে যে বিবরণ দেওয়া হয় সেটা দেখা গেল যে তার 20%ই ঠিক, এবং বলা হচ্ছে এত আইসিইউ আছে, দেখানো হচ্ছে যে আইসিইউ নেই। তো সুতরাং আমরা যদি দেখি যে আমাদের টেস্টের অবস্থা, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে প্রথম থেকে টেস্ট 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 এটার উপর গুরুত্ব দিয়েছিল, কোনো কোনো দেশ হয়তো এটার উপরে তেমন গুরুত্ব দেয়নি, যারাই গুরুত্ব দেয়নি তারাই কিন্তু সাফার করেছে, এবং আমরাও কিন্তু বাংলাদেশে এটা সাফার করছি। 1 2 নম্বর হলো এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি কথা বলি, প্রথমে একটা জায়গায় আসি যে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে 59টি। এই সংখ্যা যদি ঠিক হয়ে থাকে বা তার কিছু বেশিও হতে পারে। এই 59টি হাসপাতালে এখন পর্যন্ত কোনো টেস্ট চালু করা হলো না কেন, বা তাদেরকে অনুমতি দেওয়া হলো না কেন? কয়েকটা প্রাইভেট হাসপাতাল যেগুলো নামজাদা হাসপাতাল, তাদেরকে দেওয়া হয়েছে, তারা করছে, ঠিক আছে। কিন্তু ওই যে 59টা হাসপাতালে আমরা ইচ্ছা করলেই দিতে পারতাম, এবং সরকারের একটা নীতি নির্ধারণ সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আমি এরকম শুনতে পেরেছি যে সরকারের কোনো কোনো পক্ষ হাসপাতালে এই ধরনের টেস্ট করতে দিতে চায় না, তারা এটাকে
তাদের কাছে রাখতে চান এবং তারা তাদের নিয়ন্ত্রণে রেখে যত সংখ্যক টেস্ট করা দরকার সেটা করবেন এবং অন্যের সাথে পার্টনারশিপ করতে চান না। তো এইখানে তাহলে তাদেরকে আমরা মেডিকেল কলেজ করতে দিলাম, তাদেরকে হাসপাতাল আছে, তারা চালু আছে, তাদেরকেও যদি আমরা অ্যালাউ না করি, তাহলে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে প্রাইভেট পার্টনারশিপ হবে পাবলিক প্রাইভেট, সেটা কিভাবে হবে? ওরা তো প্রথম দফায় তো ওদের সাথে এই পার্টনারশিপটা করা উচিত ছিল, তারপরে আমাদের যে প্রাইভেট হাসপাতালগুলো আছে তাদের সাথে পার্টনারশিপ করা যেতে পারতো। তাদের সাথে পার্টনারশিপ করার কোনো প্রয়োজন নেই, তারা এক একটা হাসপাতাল কমপক্ষে 300 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা বিনিয়োগ আছে, তাই না? আর একটা টেস্ট মেশিনের দাম কত এটা আমরা জানি, এখন দুর্মূল্যের বাজারে এই টেস্ট মেশিনের দাম 10 লাখ থেকে 15 লাখ বা 20 লাখ টাকা হতে পারে এখন দুর্মূল্যের বাজারে, যখন সবাই এই টেস্ট মেশিন চায়। তো ওইসব হাসপাতাল মাত্র 20 লাখ টাকা বা 10 থেকে 20 লাখ টাকার মধ্যে একটা মেশিন এনে তারা স্থাপন করবেন এবং তারা টেস্ট কার্যক্রম করবেন এবং হাসপাতাল চালু রাখবেন, এটা তো তাদের নৈতিক দায়িত্ব। এবং সরকার যেটা স্যার বলছিলেন যে আমাদের লকডাউন নিয়ে বলছিলেন, যে ওটা তো লকডাউন ছিল না, ওটা আনলক ডাউন ছিল, কারণ আমরা দিলাম সাধারণ ছুটি। সাধারণ ছুটি মানে মানুষ মনে করে যে এটা উৎসব, এবং উৎসবের আমাদের সবাই বাসায় বাড়িতে চলে গেল, গ্রামে চলে গেল। আবার আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে ডেকে আনা হলো সারাদিন ধরে, তারা একদিন 2 দিন ধরে হাঁটতে হাঁটতে আসলেন, মানবেতর অবস্থা, এবং রাত 10টার সময় তাদেরকে বলা হলো আপনারা আবার বাসায় চলে যান। এবং তারপরে কিন্তু আবার গার্মেন্টস খুলে দেওয়া হলো সরকারের সাথে আলোচনা করেই। এবং এর মধ্যে আসলো ঈদের ছুটি, ঈদের ছুটিতে আমরা বললাম কোথাও যাবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা 2 দিন খুব কঠোর থাকলাম, তারপরে আবার সব ছেড়ে দিলাম। এই কারণেই আজকে এই অবস্থা। এখন স্যার যেটা বললেন যে আমরা আমাদের জনগণ মানছে না, আমি তো জনগণকে কোনো দায়িত্ব দিব না, দায় তো জনগণের না, জনগণকে মানানো আমাদের দায়। এই জন্য রাষ্ট্র, এই জন্য সরকার, এই জন্য মানুষ ভোট দিয়ে সরকার গঠন করে, এই জন্য দেশে আইন কানুন আছে, সংবিধান আছে, অনেক আইন বিধি প্রণয়ন করা হয়, সেটা সরকারকে করতে হবে, মানাতে হবে। পৃথিবীর কোথাও মানে না। ব্রিটেনেও তো, ইউকেতে আপনার যে প্রধানমন্ত্রী, তার যে সেক্রেটারি না কি, তার যে অ্যাডভাইজার, উনি নিজেই লকডাউন ভেঙে কোথায় চলে গেছে, সেটা নিয়ে কত রকমের কাণ্ড হলো। আপনার নিউজিল্যান্ডে স্বাস্থ্যমন্ত্রী চলে গিয়েছিলেন বিচে, এবং সেটা নিয়ে কত রকমের কথাবার্তা হলো। আপনি দেখেন যে মানুষকে মানাতে হয়, সবখানে মানাতে হয়েছে, মানাতে হবে মানুষকে, মানুষকে বলতে হবে এবং মানাতে হবে। আপনি এখন কি করছেন, এটা খুব হাসির কথা, যদিও মানে চেষ্টা হচ্ছে। হাসির কথা এই জন্য বলছি যে আপনি কি করলেন, আপনি এখন লকডাউনকে, কালকে শুনলাম এটা নাকি পরীক্ষামূলক লকডাউন। এই পরীক্ষা আপনি কতদিন পরে, আজকে 70 দিন ছুটি, মানে 65 দিনের মতো ছুটি ছিল, তারপরে আরো 10 দিন পার হয়েছে, আপনি এর মাথায় এসে এখন লকডাউন নিয়ে একটা পূর্ব রাজাবাজার নামে এলাকায় পরীক্ষা করছেন, এবং সেটা কিন্তু ঢাকার সবচেয়ে বড় এলাকা না, যেখানে বড় সংক্রমণ আছে। তো আমরা পাইলট করি, এই পাইলট নিয়ে মানুষজন যখন ফোন করে, হাসাহাসি করে, তখন আমি কিন্তু একজন প্রাক্তন মানে সরকারি কর্মচারী বা গণকর্মচারী বা জনগণের চাকর হিসেবে খুব বিব্রত বোধ করি, যে আমাকে যখন জিজ্ঞেস করে যে আপনারা এই লকডাউনও কি আপনাদের পাইলট করতে হয় কিনা, পৃথিবীর দিকে আপনারা তাকান না, কোনো এই যে স্যার যেটা বললেন নিউ ইয়র্কে কি করেছে, আপনি ইয়াতে কি করেছে, নিউজিল্যান্ডে কি করেছে, অস্ট্রেলিয়ায় কি করেছে, ইউরোপের দেশগুলোতে কি করেছে, গ্রিসে কি করেছে, আচ্ছা ওদের অনেক উন্নত দেশ, ওদের কথা বাদ দিই, ভিয়েতনামে কি করেছে, সেটা বলবেন যে এটা তো কমিউনিস্ট শাসনে আছে, ওদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। তাহলে আমরা ভারতে আসি, কেরালাতে কিভাবে করেছে, ভারতে কিভাবে এখনো করছে। তো আমরা তো ওই 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 পরীক্ষা নিরীক্ষার মধ্যেই সারাক্ষণ থাকবো। তাইলে যে কমিউনিটির কথা আমরা আলোচনা করি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা আলোচনা করি, এসব তো নীতির ব্যাপার। আপনি নীতি ঠিক নেই, আপনি প্রাইভেট পার্টনারশিপ করবেন কিনা। পিপিপির কথা কত 1980 সালের পর থেকে এটা বোধহয় বাজারে এসেছে। আপনার যদি, আপনি যেহেতু স্বাস্থ্য নিয়ে কাজ করেন, স্বাস্থ্য ক্ষেত্রে পিপিপি এসেছে কিন্তু 1980 দশকে, তারপরে আপনার চলে গেছে এখন 40 বছর। আপনি নিজেই জানেন যে আমরা কতটা উন্নতি করতে পেরেছি, আমরা কতটুকু করতে পেরেছি। হ্যাঁ, আমাদের এই সেক্টরের 2-1টা ক্ষেত্রে, ইপিআইতে আমরা খুব সফল হয়েছি, টিউবারকুলোসিস মোকাবিলায় সফল হয়েছি, আমরা শিশু মৃত্যুর হার কমানোর ব্যাপারে সফল হয়েছি, বাট আমরা যে নিউট্রিশন প্রজেক্ট ছিল সেখানে তো আমাদের অনেক বড় ব্যর্থতা আছে। এবং তারপরেও আমরা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করবো, তার তো কোনো রূপরেখা নেই দেশে, দেশে কোনো স্বাস্থ্যনীতি নাই। আমি অবাক হয়ে যে আছে নাকি আমি জানি না, এটা নিয়ে আলোচনা করতে হবে। প্রাক্তন স্বাস্থ্য সচিব আছে, কেন একটা ওষুধ নীতি আছে, কিন্তু এই যে দেশে একটা একটা পরিপূর্ণ স্বাস্থ্যনীতি থাকা দরকার, এবং সেখানেই তো এসব আসবে, কোথায় কিভাবে কাজ টাজ হবে, এটাই তো নাই আমাদের। আমরা কি করব, আমরা কোথায় যাব, সেটা নিয়ে আসলে অনেক আলাপ আলোচনার দাবি রাখে। এখন আমরা আলাপ আলোচনা করেই বা কি করবো, সবখানেই
ফাইনাল অথরিটি কিন্তু সরকার, যাদেরকে নির্বাচিত করেছি আমরা, যারা ভোট দিয়ে নির্বাচিত হন, তাদের কাছে সংবিধান আছে, আইন আছে, বিধি আছে, তারা এগুলো প্রতিপালন করার চেষ্টা করবেন এবং এটা যাতে লোকজন প্রতিপালন করে সেই ব্যবস্থা করবেন। তাহলে না এই আলোচনাগুলো করা সহজতর হবে। ধন্যবাদ। আমরা একটু আমাদের সাবেক স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি তো স্বাস্থ্য সচিব ছিলেন এবং আপনি একেবারে সরাসরি দেখেছেন কোভিড এর বর্তমান সিচুয়েশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থা কোনো কাজই করছে না। কিন্তু আপনার সময়টাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার পেয়েছিল, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু এইসবে, এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সরকারের অ্যাচিভমেন্ট যদি আমরা বলি তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু অ্যাচিভমেন্ট যে কটা পুরস্কার স্বাস্থ্য ব্যবস্থাতেই। এই যে দ্বৈত অবস্থান, তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থাটা ইফেক্টিভ না কেন স্যার? আমরা জানি যে একজন ব্যক্তি কোনো দায়ী না, পুরো সিস্টেমটা একটা বড় সমস্যা। আপনার মতে কি সমস্যাটা এবং এটা উত্তরণের উপায়টা কি? না, একটা মানে আমি সাধারণভাবে বলি, বাংলাদেশে স্বাস্থ্য খাতে অবশ্যই অনেক অর্জন আছে, না হলে গড়াইও বাড়তো না, এবং জনস্বাস্থ্যে আসলে ইন্টারভেনশন গুলি ভালো, কিন্তু তার মানে এই নয় যে আমার স্বাস্থ্য খাতে দুর্বলতা নাই। আসলে আমাদের স্বাস্থ্য খাতের কাঠামোগত অনেক দুর্বলতা আছে, যে কারণে প্যান্ডেমিক সিচুয়েশনে এই দুর্বলতাগুলি খুব বড় হয়ে দেখা দিল। কারণ এখানে সার্ভিস ডেলিভারির প্রশ্ন, জনগণের সেবা পাওয়ার প্রশ্ন, সরকারি খাত বেসরকারি খাত যেখানেই হোক, এগুলোকে আসলে এখন লোকে বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমি বলবো না তার মানে এই যে এই দুর্বলতাগুলো নতুন কাজে এবং বলা হয় যে আমরা মাতৃমৃত্যু কিংবা কিছুদিন ধরে দেখছি যে আমরা শিশু মৃত্যু, কিন্তু আমরা ওখানেও একটা ফ্ল্যাটেন হয়ে গেছে কার্ভটা, অর্থাৎ এটা নিচের দিকে নামছে না। তার কারণ হচ্ছে যে এটা যে আমরা যে কাঠামোগত যে দুর্বলতাগুলো আছে, আসলে স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র তো হাসপাতালের উপর নির্ভর করে না আমরা, এবং এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একক দায়িত্ব তাও না। কাজে প্যান্ডেমিক সিচুয়েশন এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এগুলো যদিও আমরা 15-20 বছর পর পর দেখেছি যে বেশ কিছু এপিডেমিক আসে বা তার চাইতে কম সময়েও আসে, এবং সরকারগুলো মোটামুটি ভাবে সেগুলো মোকাবেলা করতে পেরেছে। কিন্তু আমরা যদি 100 বছর পিছিয়ে যাই তাহলে আসলে স্প্যানিশ ফ্লু সেটা কোনো দেশেই মোকাবেলা করতে পারে নাই, কিংবা তার আগেও মানব সমাজ চিরকালই কিন্তু বড় প্যাথোজেন গুলোর বিপক্ষে খুবই দুর্বল ছিল, এবং প্লেগ থেকে শুরু করে কিন্তু সেখান থেকে মানুষ অনেক কিছু শিখেছে। যে আমরা শিখেছি যে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে হবে, এবং শুধুমাত্র স্বাস্থ্যের উপরে চিকিৎসাই স্বাস্থ্য না, এবং আরো আমরা দেখেছি যে স্বতন্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে গুরুত্ব দিলে যে সেক্টরটাকে আরো ধারালো করা যায়। কিন্তু আপনার মূল জিনিসটা হচ্ছে, আবার আমার যে পর্যবেক্ষণ, আমি বলবো না শুধুমাত্র এককভাবেই আমার প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু দুর্বল তা না, আমাদের অনেক দুর্বলতা আছে, এখানে গভর্নেন্স ইস্যু অনেক সেক্টরেই আছে। তো এখানে যেহেতু একটা কঠিন একটা সমস্যার মুখোমুখি, এবং আমি বলবো যে একটা দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা যতদূর যাওয়া যায় সম্ভবত আমরা ততদূর গেছি, ভালো অবস্থাতে ছিল। কিন্তু আসলে আপনি দেখবেন যে আমাদের অনেক অ্যাক্সেস ইস্যু ছিল, এবং আমাদের স্বাস্থ্য মানুষ কিন্তু সরকারি খাতে আমাদের প্রচুর বিনিয়োগের পরেও প্রচুর যে সারা দেশে আমার প্রচুর জেলা হাসপাতাল আছে, আমি টারশিয়ারি হাসপাতাল স্পেশালিস্ট হাসপাতালের কথা বাদ দিলাম, আমার উপজেলা পর্যায়ে 50 বেডের 20 বেডের, এখন তো 20 বেড নাই, হাসপাতাল আছে, 10 শয্যার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এবং কমিউনিটি ক্লিনিক আছে। তার পাশাপাশি ইউনিয়নে আমাদের প্রায় 4,000-এর বেশি ইউনিয়ন পর্যায়ে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে, যেগুলি পরিবার পরিকল্পনা সেবা দেয়, সাথে সাথে সাধারণ মানুষের যে সেবা দেয়। কাজে আমাদের কাঠামোগত দিক থেকে এটা একটা বড় কাঠামো, যেমন স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে একদম কমিউনিটি লেভেলে যারা কাজ করে তাদের সংখ্যায় কিন্তু 50,000-এরও বেশি। কাজেই সরকার, এবং তাহলে এখন আমরা দেখছি যে আসলে কোভিডের একটা বিশেষত্ব আছে যে এটা হাইলি কন্টেজিয়াস, এবং এটা এত দ্রুত ছড়াচ্ছে একজন থেকে আরেকজন, যে এক্সপোনেনশিয়াল। এখানে অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা এটা হুমকির মুখে পড়েছে, কিন্তু আবার অনেকগুলো দেশ এটা ভালো ম্যানেজ করতে পেরেছে। তাহলে এখানে একটা ঘাটতি অবশ্যই আছে, যে ব্যাপার হচ্ছে আমরা কি এই জিনিসটা বোঝার কি আমাদের অভাব ছিল, যে এটার গতি প্রকৃতি কি হবে।
আমরা কি বিশ্বাস করেছিলাম যে এটা আমাদের দেশে আসবে না? তাহলে এই জিনিসগুলো আসলে মানে অনুধাবনে এখানে কি বিজ্ঞানকে আমরা এখনো যথাযথভাবে গুরুত্ব দিচ্ছি কিনা, এটা কিন্তু একদিকে যেমন জনস্বাস্থ্য নীতি কিংবা বড় অর্থে অর্থনৈতিক নীতির সাথেও এখন জড়িয়ে গেছে। পাশাপাশি কিন্তু আসলে আমাদের বিজ্ঞানসম্মত যে পর্যবেক্ষণ এবং এখানে আমরা যেগুলো পাবো এগুলোকেও কিন্তু মানতে হবে। এখন পাবলিক হেলথের অ্যাসপেক্টে এগুলো যদি আমরা মানতাম তাহলে হয়তো আমরা কন্টেজিয়ন যেটা এটাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করার জন্য হয়তো আরো কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। তো যাই হোক, আমি বলতে আরেকটা যেটা প্রশ্ন যে স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই এখন যে, তবে আমি বলবো না যে এটা সারা দেশ, শুধু বাংলাদেশেই আসলে যেমন মানুষ শুধুমাত্র সংক্রমণ বা কোভিডে আক্রান্ত তা না, কিন্তু মানুষের আমাদের দেশে যে এপিডেমিওলজিক্যাল যে ট্রানজিশনটা হয়েছে, বহু মানুষ কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে ভুগছে। তাদের ডায়াবেটিস আছে, তাদের হার্টের প্রবলেম আছে, তাদের সিওপিডি, কোভিড ছাড়াও কিন্তু মানুষের প্রচুর এবং যে কারণে হাসপাতালগুলিতে সিওপিডি রোগীরা তারা কোনো সেবা পাচ্ছে না, কারণ তার সিওপিডি থাকলেই তার লাংসে সংক্রমণ থাকবে কিংবা কাশি এগুলি থাকতে পারে। তাহলে একটা এই যে মানে আমরা বিরাট একদিক দিয়ে সংক্রমণ যাদের আছে তারা তো কোনো সেবা পাচ্ছেই না, এবং আমাদের আমরা সবাই জানতাম যে 4% বা ততোধিকের হসপিটালাইজেশনের প্রয়োজন হবে, এবং কিন্তু রাতারাতি আপনি আইসিইউ তৈরি করতে পারেন না কিংবা ক্রিটিক্যাল কেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটা রাতারাতি তৈরি করা যায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে যে ধরনের জনবল লাগে, আমাদের স্বাস্থ্য খাতে জনবলের বিরাট একটা, আমরা একদিক দিয়ে দেখি যে সংখ্যা যে প্রয়োজন সেটাও নাই, আবার সবাই শহর কেন্দ্রিক। যেমন আমরা কি জানি যে কোন উপজেলায় এখন আমরা দেখতে পাচ্ছি অনেক উপজেলা কিন্তু লকডাউন হচ্ছে, তাহলে তারা কোথায় যাবে? তাদের ওখানে কি আইসিইউ আছে কিংবা ডিস্ট্রিক্ট হাসপাতালে কোনো আইসিইউ আছে যে তাকে যে ইন্টারভেন করতে পারবে? তো এই জিনিসগুলো কিন্তু একদিনে হয়নি কাজে, এবং আসলে এখানে আবার আমি বলবো শুধুমাত্র এখানে যে স্বাস্থ্য তৈরি হয়নি, এখানে অনেক ভেস্টেড ইন্টারেস্ট আছে, অনেক গভর্নেন্স ইস্যু আছে, এগুলো সবসময়ই আলোচনা হয়েছে, এমন না যে এগুলো আলোচনা হয়নি, কিন্তু এখানে ইন্টারভেন না করলে এগুলো চলতেই থাকে। কাজেই মোটামুটি ভাবে এটা একটা সামারি বলা যায় যে যে কারণে আমরা আসলে এই কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছি। হ্যাঁ, ওভার। শেষ কথাটা ভেস্টেড ইন্টারেস্ট, ধান্দাবাজি, এটা আমাদের একেবারে সমাজে সব জায়গায় ছড়িয়ে গেছে। এটাকে নিয়ন্ত্রণে না আনতে পারলে আমাদের অনেক কিছু, আপনার টাকা থাকতেও পারে, আপনার ব্যবস্থাও থাকতে পারে, কিন্তু আসলে কাজে লাগবে না, কারণ ওই যে মাঝখানে কিছু লোকজন আছে যারা এটাকে তাদের মতো করে সাজিয়ে নেয়। এটা তো এখনো চলছে, প্রাণ চুরি করে, এটা তো মানে মনুষ্যত্বের কোনো বিচার নেই, প্রাণ চুরি করে। এবং এরা কারা চুরি করে? যারা ক্ষমতাবান তারাই চুরি করে। তো এই এই সমস্ত জিনিসগুলো আমাদের একটা সামাজিক পরিবর্তন দরকার বড় আকারে। সেটা কবে হবে, হবে কি হবে না জানি না, কিন্তু ওই জায়গাতেই আমরা আটকা পড়ি। এই জন্যই দেখা যাচ্ছে যে আগে বললেন যে আবু আলম সাহেব যে এই যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এখানে ট্রাস্টের একটা ব্যাপার আছে। কেউ কাউকে ট্রাস্ট করে না, সরকার যারা বেসরকারি আছে আমরা আমাদেরকে ট্রাস্ট করে না, আমরাও হয়তো বা তাদেরকে ট্রাস্ট করি না। তো এই যে ট্রাস্ট যদি না থাকে তাহলে তো এটা খুব বেশি এগোবে না। শুধু হিসাবের মধ্যে থাকলে হিসাবে যতটা হয় যে আমার কতটা মুনাফা হবে, আমার কতটা ক্ষমতা থাকবে, কতটুকু আগাবে, এর বাইরে আগাবে না। সুতরাং আমাদের সমস্যা আছে, অনেক সামাজিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, ব্যবস্থাপনিক সমস্যা আছে। তো একটা প্রশ্ন আমি আপনাদের দুইজনের কাছে করব, সরকার কেন ওই যে লকডাউন আনলকডাউন বললেন, তো আনলকডাউন কেন করলো, লকডাউন কেন বাস্তবায়ন করতে পারলো না বা করলো না? এখানে প্রথম থেকে দুজনেই সরকারে ছিলেন, আপনারা দুজনেই হয়তো এটা যেটা স্যার বললেন যে স্বাস্থ্য সচিব মহোদয় প্রাক্তন, উনি বললেন যে আমরা কি প্রথম থেকে ভাবছিলাম কিনা যে এটা আমাদের দেশে আসবে না। মানে আমাদের রাজনৈতিক নেতা এবং বিশেষজ্ঞদের অনেক কথাবার্তা আছে স্যার, নিশ্চয়ই আপনার কানেও পৌঁছেছে, এবং এগুলো সব রেকর্ড আছে যে তারা কি বলেছিলেন তখন কোভিড নিয়ে। আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে আলোচনা এবং মার্চের প্রথম দিকের যে আলোচনাগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এটাকে আমরা তেমন কোনো পাত্তা দেয়নি, মানে আমরা চিন্তাও করি না, আমরা বিজ্ঞানের কাছাকাছি ছিলাম না। আর কিছু তো মৌলানা সাহেবরা আছেন যারা অনেক কিছু বলেছেন, তাদের কথা নাই বা আলোচনা করলাম। কিন্তু সরকারের একটা পর্যায়ে সরকারি ঊর্ধ্বতন লেভেলে এরকম ধারণা দেওয়া হয়েছিল যে এটা তেমন কিছু না, এটা সাধারণ ফ্লু এবং এটা নিয়ে কিছু হবে না, আমাদের দেশে এটা আসবে না, আমরা সব প্রস্তুত আছি।
এই ধরনের একটা রং মেসেজ মনে হয় নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের যারা বিশারদ আছেন, বিশেষজ্ঞ আছেন বা বিশেষভাবে অজ্ঞ আছেন তারা বোধহয় এরকম করেছিলেন। এবং সে কারণে পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হয়ে পড়লো যে আমাদের অবশ্যই একটা লকডাউনে যেতে হবে, যেমন সারা পৃথিবী যেটা করছে, তখন কিছু সংবিধান বিশেষজ্ঞ, যেটা আমি শুনেছি আপনাকে শেয়ার করছি আর কি, কিছু সংবিধান বিশেষজ্ঞ এর মধ্যে জড়িত হয়ে পড়লেন, মানে স্বাস্থ্য বিশেষজ্ঞের বাইরে, যে আমাদের সংবিধানে, এই গণতান্ত্রিক সংবিধানে লকডাউন বলে কোনো জঙ্গলি শব্দ নেই, সুতরাং আমরা লকডাউনে যেতে পারবো না। এই জন্য বোঝানো হলো যে না, আমরা লকডাউন করবো না, আমরা সাধারণ ছুটি করবো। তার জিনিসটা হলো যে আপনি লকডাউন এবং সাধারণ ছুটি, কারফিউ এবং সাধারণ ছুটি, 144 ধারা এবং সাধারণ ছুটি, এগুলোর মধ্যে অনেক তফাৎ। এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা তো এগুলো পড়েছি, তাই না? আমার জীবদ্দশা, আমার বয়স এখন 66 বছর, সুতরাং আমার জীবদ্দশায় আমি কারফিউ দেখেছি, 144 ধারা দেখেছি, একেবারে পুরো সান্ধ্য আইন, সকাল সন্ধ্যা 3 দিন 4 দিন এরশাদ সাহেবের সময় হয়েছে না, তা আমরা এটা দেখেছি। তখন তো আমরা আটক ছিলাম। আমরা যদি জিনিসটাকে গুরুত্ব দিতাম, বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করতাম, তাহলে আমরা লকডাউনে যেতে পারতাম। ওই ডেমোক্রেটিক কনস্টিটিউশনের দোহাই দিয়ে এই সাধারণ ছুটি করার কোনো দরকার ছিল না। এক। 2 নম্বর হলো স্যার, ছুটি যদি আপনি দেন, আমাদের ছুটি বিধিতে কিন্তু সঙ্গনিরোধ ছুটিও একটা আছে, সেটাও কিন্তু কোয়ারেন্টাইন লিভ একটা আছে। তো আপনি তাহলে ছুটি যদি বলবেন যেটা আপনার হ্যাঁ আইনের মধ্যে আছে, তাহলে আপনি বলেন যে এটা সঙ্গনিরোধ ছুটি এবং কেউ বের হতে পারবে না ঘর থেকে। তখনই আপনি, যেটা 2 মাস পরে স্বাস্থ্য অধিদপ্তর যেটা জারি করলো, যে প্যান্ডেমিক সিচুয়েশন ডিক্লেয়ার করে যেটা একটা আইন বললো, যে এই আইনটা আছে, আইনটা তো আমাদের হাতে ছিল, আইনটার কথা বললো। এখন এই আইনে মাস্ক না পড়লে নাকি আপনার অনেক জেল এবং বিশাল 1 লক্ষ টাকা জরিমানা হবে, যেটা একটা মানে একেবারে বাজে আইন। এটা কারা লিপিবদ্ধ করবে, এর দায় দায়িত্ব অবশ্যই আমারও, কিন্তু আমি এই আইনটা কখনোই দেখি নেই, সুতরাং দায় দায়িত্ব আমারও। কারণ হলো এই আইন তো সংসদে পাশ হয়েছে, আপনি তো মাস্ক না পড়ার জন্য আপনি 100 টাকা ফাইন করেন, সেটাই যথেষ্ট বাজারে গিয়ে। আপনি সব জিনিস যখন চিন্তা করবেন, তখনই স্যার এখানে সরকারের মধ্যে একটা অনিশ্চয়তা, একটা সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতা কাজ করছে সর্বোচ্চ লেভেলের থেকে একেবারে নিচের লেভেল পর্যন্ত। যার কারণে স্যার এই লকডাউনের বদলে একটা সাধারণ ছুটি হয়েছে, এবং আমরা কিন্তু প্রায় 70 দিন সাধারণ ছুটি কাটালাম। আমরা ওই যে লকডাউনের যে সুবিধা, সেই সুবিধাটা নিতে পারলাম না। আপনার যদি কঠিন লকডাউন করতাম আমরা, তাহলে সেটা হয়তো 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, এই 6-7-42 দিন কঠিন লকডাউন করলে কিন্তু আমরা বেঁচে যেতাম। তারপরে দেখেন স্যার, আপনি যদি রেফারেন্স মনে রাখেন যে ইটালি থেকে যারা আসলো আমাদের লকডাউনটা করে, এটা কিন্তু স্যার ইম্পোর্টেড ডিজিজ। এই ডিজিজটা বাইরে থেকে আসছে, আমাদের দেশে এই ডিজিজটা উৎপত্তি হয়নি। আমাদের এরকম ল্যাব নেই যেখানে আমরা গবেষণা করি, বা আমাদের লোকদের খাদ্য অভ্যাস এরকম না যে ওই খাদ্য থেকে আসতে পারে বা জন্তু থেকে আসতে পারে। সুতরাং আমরা কিন্তু স্যার সিকিউর ছিলাম, এবং তখন আপনার যে লোকগুলো বাইরে থেকে আসবে তাদেরকে কোয়ারেন্টাইন করা এটা জরুরি ছিল। আমরা প্রথমবার 1 থেকে এনেও কোয়ারেন্টাইন করলাম, ঠিক আছে, আমরা ওটা সাকসেসফুলি করলাম। তারপরে হঠাৎ করে আমাদের কারা আসলেন, তাদের সাথে কাদের যোগাযোগ ছিল এবং তারা কত দূর যেতে পারেন, তাদের হাত কত লম্বা ছিল, এই এটা চিন্তা করেন, যাদেরকে আমাদের কোয়ারেন্টাইন না করে ছেড়ে দিলাম আমরা। তারপরে স্যার আপনি গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে বললেন, গার্মেন্টসদের বললেন যে হ্যাঁ আমরা এরকম ছুটিতে আছি, কিন্তু তারা ইচ্ছা করলে স্বাস্থ্যবিধি মেনে করতে পারে। এটা কিন্তু কমার্স মিনিস্টার নিজে বলেছে, ইন্ডাস্ট্রি মিনিস্টার নিজে বলছে। শুধু গার্মেন্টস মালিকদের আমি দোষ দিতে চাই না, হ্যাঁ মালিকদের তো অবশ্যই তাদের প্রফিট মোটিভেশন আছে, তারা প্রফিট করতে চায়, এই শ্রম শোষণ না করলে তো তাদের লাভ হবে না, শুনুন তারা তো চাইবেন। তারপরে তাদেরকে আনলেন, তাদেরকে ফেরত পাঠালেন, তারপরে আবার ঈদের ছুটিতে আমরা এক কাণ্ড করলাম। সব মিলিয়ে স্যার আমাদের পুরো ব্যবস্থায়, স্বাস্থ্য মন্ত্রণালয় তো একটা খুবই খারাপ অবস্থায় আছে, আমাদের আইসিইউ নাই, আমাদের ভেন্টিলেটর নাই, যেটা স্বাস্থ্য সচিব প্রাক্তন বললেন যে কোথায় যাবে, উপজেলাতে আইসিইউ কোথায় আছে, উপজেলাতে আইসিইউ থাকার কথা না, আপনার ইয়েতে নাই, কোনো জেলা শহরে, বিভিন্ন জেলা শহরে নাই। বরিশালে আইসিইউ এবং ভেন্টিলেশন না থাকার জন্য বরিশাল থেকে একজন ডাক্তার গত পরশুদিন ঢাকায় এসে 3টা হসপিটাল ঘুরে শেষ পর্যন্ত একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে আইসিইউ ব্যবস্থা করতে পেরেছেন, এবং উনি মারা গেছেন। এরকম অবস্থায় আমরা আছি, আমাদের স্বাস্থ্য অবস্থা, কাঠামোটা, এই পৃথিবীর সব জায়গায় দুর্বলতা আছে, বাট আমাদের কাঠামোটা আরো দুর্বল। সেখানে স্যার প্রথম থেকে সত্য কথা বলা উচিত ছিল, যেটা আমি স্যার গ্রিসের প্রধানমন্ত্রী উদাহরণ যদি দেই, উনি বললেন কি ভাই আমাদের দেশটা দেউলিয়া হয়ে গেছিল, আমাদের কিন্তু স্বাস্থ্য অবকাঠামো খুব ভঙ্গুর। এখন তুমি যদি বাসায় না থাকো, তুমি যদি বের হও, তুমি যদি অসুস্থ হও, তুমি যদি কাউকে অসুস্থ করো, তোমাকে স্বাস্থ্য সেবা দেওয়া যাবে না, সুতরাং তোমাকে বাসায় থাকতে হবে। পরিষ্কার মেসেজ স্যার। আমরা এরকম কোনো পরিষ্কার মেসেজ কি কখনো দিয়েছি? আমি কোনো ব্যুরোক্রেটদেরকে আমি পছন্দ করি, কেন ব্যুরোক্রেসি এবং পলিটিক্স ছাড়া দেশ চলবে না, এভিল, ওদের এভিল মনে করি আমি, শয়তান, কিন্তু এই 2% ছাড়া দেশ চলবে না স্যার, এটা থাকবে। কিন্তু কথা হলো আপনি ছুটির কথাটা চিন্তা করেন, ছুটিটা ঘোষণা করলো কে? আমাদের ক্যাবিনেট সেক্রেটারি।
কি পরিমাণ আমাদের মানে এটাকে কিভাবে আমরা নিয়েছিলাম সেটা থেকে এটা প্রমাণ হয়। অন্যান্য দেশে যেখানে স্যার প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, তার ফাউসি, গভর্নর, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নিজে লকডাউনের ঘোষণা এবং তার আবেদন, তারপরে জনতা কারফিউ, আপনি প্রত্যেক দেশের কথা চিন্তা করেন আর আমাদের দেশের কথা চিন্তা করেন, কারা এইসব ছুটি ঘোষণা করেছে, কারা এইসব স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলে, আর কারা এখন টেলিভিশনে প্রত্যেকদিন বিবৃতি দেয় যে কে কতজন মারা গেছে, কি হয়েছে। আপনি স্যার অন্য দেশের অবস্থা থেকে আমাদের দেশের অবস্থা বলেন, এই অবস্থা তো এইভাবে চলতে পারে না। এটা হলো পরিপূর্ণ রকম একটা মানে ফেইলিওর অফ দি গভর্নমেন্ট স্যার, পরিপূর্ণ ফেইলিওর। এটাকে অন্য কোনো ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আই এম সরি স্যার, আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলাম, এটা পরিপূর্ণভাবে আমাদের ফেইলিওর টোটালিটি, ইন টোটালিটি। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় তো যাচ্ছে তাই অবস্থা। আমরা কি কি পুরস্কার অর্জন করেছি, সেই সব পুরস্কার অবশ্যই ঠিক আছে, ভালো কথা। সেই সব পুরস্কারের বাইরে স্বাস্থ্য নিয়ে অনেক কথা আছে। আমাদের যে শিশু মৃত্যু হার আমরা কমাতে পেরেছি, কিন্তু আমরা শিশুরা যে জন্ম নিচ্ছে তার 30% শিশু স্যার কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে, এবং এইসব শিশুরা ভবিষ্যতে আমাদের জন্য একটা বিশাল সমস্যা হবে। আমরা পরিবার পরিকল্পনা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমরা জন্ম নিয়ন্ত্রণের কোনো চিন্তা করি না। আমরা মনে করি যে দেশের লোক বাড়লে সব বাইরে চলে যাবে, কাজ করবে। কিসের কাজ করবে? ওই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। আপনাদের পাশের দেশ বা মালয়েশিয়া, থাইল্যান্ড, তাদের দেশ থেকে লোকজন বাইরে যায়, তারা কি কাজ করে, আমরা কি কাজ করি? কারণ আমার এই লোকটার তো অন্য কিছু করার যোগ্যতা নাই, তার তো ব্রেন ফ্যাকাল্টি ডেভেলপ করবে না স্যার। এইসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক হয়েছে, অনেক কথা বলা যায়, কিন্তু কি করবেন স্যার, এইটা হলো আমাদের রিয়াল অবস্থা। এখানে স্যার নেতৃত্বটা খুবই দুর্বল স্যার। আমার যে স্যার আপনার কাছে রাখতে চাই স্যার, সেটা হলো আমি ওই প্রশ্নটার জবাব দিচ্ছিলাম যে আসলে যে কোনো পলিসি এবং যাই করি সেটা আসলে ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি থাকতে হবে, এবং ইমপ্লিমেন্টেশনের আসলে একটা মেকানিজম থাকতে হবে। ওই মেকানিজম যদি দুর্বল হয়, এবং এখানে একটা কমিউনিকেশনও খুবই ইম্পর্টেন্ট। এই যে লোকগুলো গার্মেন্টস বা আছে, তাদেরকে কি আমরা আসলে কমিউনিকেট করতে পেরেছি এবং ইমপ্লিমেন্ট করার জন্য? এখানে আমি তো বহু লোককে দেখেছি, তারা নানাভাবে ঢাকায় এসেছে গেছে এবং তারা রাস্তা বের করেছে, সেটা যেভাবেই হোক। এবং সেখানে আমাদেরও সহায়তা ছিল, আমাদেরও যে প্রাতিষ্ঠানিক যে সব প্রতিষ্ঠান যে সঠিকভাবে কাজ করছে, শুধু স্বাস্থ্য তা তো না। কাজে এখানে এই কমিউনিকেশনটা হয়নি। কিন্তু মানুষের যেটা বললাম যে আসলে অনেক মানুষ মনে করেছে যে তারা এটা থেকে এফেক্টেড হবে না, এবং এখন যখন আমাদের ক্রমান্বয়ে বাড়ছে আর, এবং আসলে আমাদের মূল জিনিসটা হচ্ছে হবে না, এটা বাড়ার অন্যতম কারণও যে আমরা আসলে সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারছি না। মানুষ যদি তথ্য জানে প্রপারলি, তাহলে তথ্য থেকে তাদের বিহেভিয়ারাল চেঞ্জটা অনেক বেশি হয়। যাই হোক, এখানে আপনাকে স্যার একটা আমি পয়েন্ট একটু জিজ্ঞেস করতে চাই একটু সরাসরি, যে এই আজকে কোভিড এর সিচুয়েশনের একটা টেকনিক্যাল দিক থেকে যে প্রতিষ্ঠানটির দায়িত্ব সবচেয়ে বেশি, সেটা হলো আইডিসিআর এর স্যার। তাহলে এই যে আমরা ব্যর্থতা বলছি, টেকনিক্যাল সাপোর্টটা তো আইডিসিআর এর দেওয়ার কথা, তো আইডিসিআর কি তাহলে সার্থক নাকি স্যার ব্যর্থ? না, আমি তো এইভাবে আসলে এখন মূল্যায়ন, আইডিসিআর কে আসলে পৃথকভাবে ছোট, আইডিসিআর এ কয়জন লোক আছে এবং তাদের কাঠামোটা কি, এবং তারা মূলত যেটা করতো সার্ভেলেন্স করতো, তাহলে ওই সার্ভেলেন্সটাও কিন্তু আসলে একসময় এফেক্টিভ ছিল। যে বার্ড ফ্লু বা অন্যান্য সময় দেখবেন, এমনকি নিপা, এবং হয়তো রাজশাহী, রংপুরে যখন নিপার কেস হচ্ছে, তারা কিন্তু এটা আসলে প্রপারলি তুলে এনেছে। আসলে একটা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা, আমি এই মুহূর্তে যে ক্যামেরার সামনে মানে আমি মূল্যায়ন করাটা যুক্তিযুক্ত হবে না, কারণ তাদের অনেকগুলো কাজ। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, আইডিসিআর কিন্তু পৃথক কোনো প্রতিষ্ঠান না, এটা আসলে স্বাস্থ্য অধিদপ্তরের অঙ্গীভূত একটা প্রতিষ্ঠান। আইডিসিআর আসলে ইনস্টিটিউট মানে এটা না যে একদম সে পৃথকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সরাসরি কাজ করে কিংবা একটা স্বায়ত্তশাসিত, তা কিন্তু না। কাজে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেকগুলো এরকম আছে, আপনি দেখবেন যে তারা কিন্তু মূল জিনিসটা আসলে নেতৃত্বটা যে দেওয়ার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং এখানে শুধুমাত্র আমরা যখন বলছি, এটা কিন্তু আর শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিপদ ছিল না, এটা একটা মহা দুর্যোগ। তাহলে এখানে প্রত্যেকটা এমন একটা, আসলে আমরা বলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা মূল রোল কিন্তু আসলে গভর্নেন্স এবং লিডারশিপ। আমরা আরো পরিষ্কার ভাবে বলি যে সেটা হচ্ছে তাদের স্টুয়ার্ডশিপ রোল। তার মানে আমাদের দেখেন, আরবানে কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্ভিস ডেলিভারি কিছুই নেই, কিন্তু আমাদের আরবান স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট দুর্বল অবস্থায় আছে।
এবং কত টার্সিয়ারি কেয়ার ছাড়া আর কিছুই নাই, প্রাইমারি হেলথ কেয়ার বলতে গেলে এনজিও ড্রিভেন এবং সেটা অত্যন্ত লিমিটেড। তাহলে সার্বিকভাবে এই জিনিসগুলোকে তাহলে ওই লিডারশিপ এবং স্টুয়ার্ডশিপ রোলটাকে আসলে রিকগনাইজ করতে হবে। এই রিকগনিশনটা কিভাবে আসবে, এটা আসলে কাঠামোগতভাবে আসতে হবে। যেই না যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা চিঠি দিল যে এলজিডি এই কাজটা করবে, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয় এই কাজ করবে, এই চিঠি দিয়ে তো এই কাজ হবে না। আসলে এটা একটা স্ট্রাকচার থাকতে হবে এবং তারা যে সিদ্ধান্তগুলো নিবে অন্যদেরকে সেটা মানতে হবে। তো আমার যেটা অ্যাকচুয়ালি আমার অবজারভেশন যে আমরা ভালো এবং সুন্দর নীতি অবশ্যই তৈরি করতে পারি, এতে কোনো সমস্যা নেই আমাদের, এবং সেগুলি রিডেবল হবে, সেগুলোতে টেকনিক্যাল ইনপুটও প্রচুর থাকবে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে গেলে আমাদের দুর্বলতাটা প্রকাশ হয়ে যায়। এটা আমাদের আসলে রেগুলেটরি এনভায়রনমেন্টের যে সমস্যা আছে, প্লাস যে ইনস্টিটিউশনাল মেকানিজম, যে আমি কিভাবে, আমার কি ধরনের লোকবল লাগবে, কি ধরনের কাঠামো লাগবে, এটা কিন্তু আমরা আসলে ঠিক যদি পরিষ্কারভাবে ট্রেস আউট না করি তাহলে এটা থেকে ওই পলিসির সুফল আসলে আমরা পাই না। আচ্ছা, কিছু পলিসি আছে দেখবেন যে অনেকদিন ধরে চলে, যে আমদানি রপ্তানি নীতি বা এগুলোর মতো, সেগুলো ভালোই চলে যেগুলো লিগেলি, কিন্তু অনেকগুলোতে আসলে কোনো কাঠামো নাই এই পলিসিগুলির। অ্যাকচুয়ালি আবু আলম যেটা বলছিলেন, আমাদের স্বাস্থ্যনীতি অবশ্যই আছে, আমাদের জনসংখ্যা নীতিও আছে, ওষুধ নীতিও আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের নীতিগুলো হচ্ছে এগুলি মূলত অ্যাডভাইজারি। আমি যেটা বলছি যে এই নীতিগুলি কিন্তু যে বাস্তবায়ন বা অ্যাকশন প্ল্যান সেটা কিভাবে হচ্ছে, এটা সব সময় আসলে বা প্রত্যেকটা ধারা আমরা ওভাবে দেখি না যে এগুলো পালন হচ্ছে কিনা। এবং আমার মনে হয় যে ইন্টেনশনটাও অনেক সময় পলিসি থেকে আমরা সেই ইন্টেনশনটা প্রকাশ করতে পারি। ধন্যবাদ স্যার। আমি একটু খলিকুজ্জামান স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, আমরা এই কোভিড আসার পরে আমি ব্যক্তিগতভাবে আমাদের অর্গানাইজেশন থেকে আমরা বিভিন্ন হসপিটাল গুলোতে রোগীদেরকে সহযোগিতা করার জন্য যাচ্ছিলাম স্যার। এখানে প্রাইভেট সেক্টরে আপনি বিভিন্ন হসপিটালে দেখতে পেলাম যে আপনিও নিশ্চিত পত্রিকায় দেখেছেন যে অনেক বেশি টাকা রাখা হয়েছে, আবার টাকা ফেরত দেওয়া হয়েছে। এখন অক্সিজেনটা একটা দুষ্প্রাপ্য বস্তু হয়ে গেছে। ওষুধ নিয়ে স্যার বিভিন্ন রকম তথ্য দেওয়া হচ্ছে, মানুষ সব ওষুধ কিনতে যাচ্ছে এবং মার্কেট থেকে ওষুধ নেয়, প্রাইসের অনেক বেশি হয়ে যাচ্ছে। এগুলো দেখে স্যার তাহলে যেটা যে সরকারের ব্যর্থতা যেভাবে পরিলক্ষিত হচ্ছে, এইটা একটা বড় কনসার্ন মনে হচ্ছে। সেখানে স্যার আমরা ভাবছিলাম যে এখানে আপনি তো স্যার কমিউনিটি বেসড কাজ করেন, এই কমিউনিটিটাকে এঙ্গেজ করে এই সাপোর্ট সিস্টেমটা বা মনিটরিং সিস্টেমটা বাড়ানো যায় কিনা স্যার, আপনার মতামত কি স্যার? না, এটা করা যায়, কোথায় করব আমরা, মানে আমরা তো আর সারা দেশে করতে পারবো না। এটা একটা জায়গা চিহ্নিত করলে সেখানে নিশ্চয়ই করা যায়। যেমন আমরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে করছি, আমাদের সারা দেশে 10,000-এর মতো কেন্দ্র আছে। সেই 10,000 কেন্দ্র থেকে প্রত্যেকটা উপজেলায় আছে, সেখানে আমরা শুরু থেকেই এই কাজগুলো করছি। আমাদের সহযোগী সংস্থা যারা আছে তারা করছেন, আমাদের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে আমরা অর্থায়ন করছি, অনেক সময় অর্থায়ন না, ওদের নিজেরাও অর্থায়ন করছে এবং তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করছে। মানে সেখানে আমরা যে তৈরি যেটা করেছি সেটা ওই সামাজিক পুঁজি একটা গঠন করার চেষ্টা আছে আমাদের গত 8-10 বছর থেকে। সব মানুষ একসঙ্গে আরেকজন সহায়তা করে, বয়স্ক যারা, তরুণ এবং একেবারে কিশোর কিশোরী, তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা, এই সমস্ত জিনিস আমরা করে আসছি। সেটি আমরা শুরুতেই করেছি। কাজে দেখবে যে এই যে কতটা ইউনিয়ন, 202টা ইউনিয়নে বিশেষ করে আমরা ইলাবোরেটলি করি, সেখানে কিন্তু বিস্তর কাজ হয়েছে এবং সেখানে ওই রকম সংক্রমণ নাই। মানুষ খুব সতর্ক, তাদেরকে সব সময় আমরা সঙ্গে ছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা করতে পারি, কিন্তু কোথায় করব, কিভাবে করব, এবং কয়জন মানুষ আছে আমাদের এটা করার জন্য, সেটাও আরেকটা ব্যাপার। অর্থ না হয় বাদ দিলাম, সেটা না হয় কোনো না কোনো ভাবে জোগাড় করা গেল, কিন্তু এই মানুষ এবং অবকাঠামোই বাকি আছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তো একটা বিরাট অবকাঠামো আছে, সেজন্য আমরা সেটা করতে পেরেছি এবং আগামীতে ওরা নিজেরা, আমাদের সহযোগী সংস্থারা, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি, তারা নিজেদের আয় থেকে, প্রতিষ্ঠানের না, নিজেদের থেকে 27 কোটি টাকা তারা নিজেরা খরচ করেছে, নিজেদের পকেট থেকে খরচ করেছে। তারপরে আরো 300 কোটি টাকার মতো 3 কোটি টাকার মতো প্রধানমন্ত্রী তহবিলও তারা দিয়েছে তাদের, এটা অবশ্য বেতন থেকে দিয়েছে, আর ওইটা দিয়েছে একেবারে ব্যক্তিগতভাবে কথা থেকে দিয়ে। তো
তো এটা হচ্ছে ওই উদ্বুদ্ধ করা হয়েছে দীর্ঘদিন থেকে, সেই জন্য এটা সম্ভব হয়েছে। তো আসলে হয় কি যে সরকার তো আমরা দেখছি যে যে কাজ করার কথা সেটা হচ্ছে না, সেখানে সমন্বয়ের অভাব, সেখানে নীতি আছে বাস্তবায়ন নাই, সেখানে আছে আমরা নাই, সেখানে সমাজ নাই, আমার ব্যক্তিগত অগ্রগতি, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত এগিয়ে যাওয়া, একটা হচ্ছে এগিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে আমি যা বলছি ওইটাই শেষ কথা, অন্য কেউ কিচ্ছু জানে না। এই যে একটা আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারের জন্যই আমরা সমন্বয় করতে পারি না। কারণ তুমি সব জানো, আমি সব জানি, আমরা সবাই সব জানি, সুতরাং আমি তোমার কথা তোমার শোনার দরকার নেই। এই জায়গাটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে হয়, তাহলে তোমার যেটা কমিউনিটি নিয়ে কাজ করতে হলে তোমার কিছু অংশ, মানে সব জায়গায় তো করতে পারবে না, উদাহরণ স্থাপন করতে পারবো আমরা, সেটা কোনো একটা জায়গা ঠিক করতে হবে যে এই এলাকা মিরপুর অমুক তমুক ইত্যাদি যা হয় ঢাকায় যদি করতে চাও, তাহলে সেটা অবশ্যই চেষ্টা করা যায়। কিন্তু সেটার জন্য যে অবকাঠামো লাগবে, যে লোকবল লাগবে, সেটা তো আমরা কোথায় পাবো? আমাদের গুলা গ্রামে, আমাদের শহরে কাজ নেই, সব গ্রামেই। তো গ্রামে আমাদের গুলো খুব ভালো কাজ করছে। আর এরপরে সম্প্রতি তো আমরা এটা খুলেও দিয়েছি, সরকার যেরকম ছুটির আনলক লক সব যাই হোক, এমনিতেই চলছিল এই কাজগুলো, এখন আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়েছে, এবং আমরা আরো আরো জোরদার করছি এটাকে আমাদের ওই এলাকাগুলোতে, বাইরে তো আর আমরা করতে পারছি না, করতে পারবো। স্যার, আপনার যে রুরালে আপনার যে অভিজ্ঞতাটা আছে এই কমিউনিটি এঙ্গেজমেন্টের এবং এই কোভিড নিয়ে আপনারা যে কাজগুলো করছেন, আবার আমরা যদি এফেক্টেড এরিয়া ধরি ঢাকা, চিটাগং, এগুলো একটা বড়ই। তো আমরা যদি স্যার আপনার নেতৃত্বে এরকম এই ঢাকা এবং চিটাগংকে প্রথমে বা সিলেট, এই তিনটা জায়গাকে টার্গেট করে ইয়াং জেনারেশনকে, স্যার ইটস নট দ্যাট স্যার রিসোর্স দরকার, বাট তাদের ভয়েসটাও যদি আসে স্যার, একসাথে একটা কথা বলা, সেটা যদি স্যার শুরু করতে চাই। আমরা একটা বলতে পারি, আমরা চিটাগাঙ্গে করতে পারবো অনেকখানি সহজে। ঠিক আছে, চিটাগাঙ্গে আমাদের যে সহযোগী সংস্থা যেগুলি আছে সেগুলি শহরের আশেপাশেই থাকে, আর ঢাকায় ওইরকম কোনো সহযোগী সংস্থা আমাদের নাই। দুই একটা আছে, তারা এমনিই করছে, যেমন সাজিদা ফাউন্ডেশন, ওরা নিজেরাই করছে, ওদের হাসপাতালেও ট্রিটমেন্ট করছে, খুবই কম। বাকি সব হচ্ছে বাইরে। তো চট্টগ্রামে আশেপাশে অনেকগুলি আছে, সিলেটেও ওইরকম নাই, সিলেটে একটা দুইটা আছে। তো আমরা চেষ্টা শুরু করতে পারি চট্টগ্রামে, আমি কথা বলে দেখতে পারি ওদেরকে, ওরা নিজেদের মধ্যে একটা সমন্বয় করে, তুমি যদি এটা তাদেরকে একটা নেতৃত্ব দাও যে কিভাবে কিভাবে কি কি জিনিস চাই, কি জিনিস করবে, তারা তাদের মতো হচ্ছে সেটা জেনে নিয়ে তারপরে এটা করা যেতে পারে। ঢাকায় আমি বলতে পারছি না, ঢাকায় যদি আমাদের অফিস, কিন্তু আমাদের অফিসে তো কোনো কাজ হয় না, আমাদের অফিস থেকে সব অর্থায়ন করা হয়, মনিটর করা হয়, ইত্যাদি করা হয়, সব কাজগুলো হয় অন্য জায়গায়। তো সেটা আমার মনে হয় এটা একটা আমরা শুরু করতে পারি আর কি, আমি কথা বলে দেখব। স্যার, আমি একটু আবু আলম স্যারের কাছে আসতে চাই। স্যার, খলিকুজ্জামান স্যার যেই কথাটা বললো, ঢাকাতে একটা গ্যাপ আছে, বাট ঢাকাতে আপনার লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আপনার নেতৃত্বে এক সময় কাজ করতো, সেই প্রজেক্টে এখন আছে, যেটা হলো আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট। এদের বেশ কিছু এনজিও ঢাকাতে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করে। তাছাড়া লোকাল গভর্নমেন্ট প্রতিনিধিরাও রয়েছে, এবং ঢাকাতে আরেকটাই হলো যে ইয়াং জেনারেশন একটা বড় ইনস্টিটিউশন এবং তারা আছে। তো স্যার, এদেরকে এঙ্গেজ করে এই কমিউনিটি মনিটরিং এবং সাপোর্ট জিনিসটা স্যার করা যায় কিনা স্যার, আপনার মতামত স্যার? হ্যাঁ, অবশ্যই করা যায়। আরবান হেলথ কেয়ার নিয়ে তো দুই রকম কথাবার্তা আছে, কোথাও আমরা সাকসেস হয়েছি, কোথাও সাকসেস হয়নি। এটার ওনারশিপ নিতে পারেনি মানে কর্পোরেশন, সিটি কর্পোরেশন গুলা, যেহেতু এটা ডোনার সাপোর্টেড প্রজেক্ট ছিল, এক পর্যায়ে তাদের নিয়ে নেওয়ার কথা ছিল, তারা কয়টা নিতে পেরেছে, কয়টা নিতে পারেনি, ইউ আর ওয়েল নন অ্যাবাউট দ্যাট, তাই না? তো ওইসব কথা আলোচনা না করে যেগুলো আমাদের আছে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের যে নেতৃত্ব বা নির্বাচিত যে জনপ্রতিনিধিরা আছে, তারা কিন্তু তাদের প্রত্যেক ওয়ার্ডে কমিউনিটিকে ইনভলভ করে অনেক কাজ করতে পারে। এটা করা সহজ, শুধুমাত্র তাদেরকে নীতি নির্ধারণী সিদ্ধান্তটা নিতে হবে। এই জন্য তাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না। যেমন উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, তারা যদি সিটি কাউন্সিলের অধিবেশন ডেকে এটা ইমিডিয়েটলি একটা করার চেষ্টা করেন, তাহলে করতে পারে। যেমন রাজাবাজারে কিন্তু ওখানকার লোকাল যে প্রতিনিধিরা আছে, তারা চেষ্টা করছেন যে লকডাউনটা কিভাবে সাকসেসফুল করা যায়, সেটা প্রত্যেক ক্ষেত্রেই এটা করা সম্ভব। এখন আমরা এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার যে আমরা আমাদের লোকাল গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে
সেটা নির্বাচন কেমন হয়েছে এটা নিয়ে না আলোচনা করার দরকার নেই, কিন্তু নির্বাচিত যে লোকাল গভর্নমেন্ট যে এজেন্সিগুলো আছে সেগুলোকে আমরা কতটা ইনভলভ করতে চাই, তাদেরকে কতটা আমরা ডিসেন্ট্রালাইজ করে আমরা কতটা তাদেরকে পাওয়ার দিতে চাই বা কতটা তাদেরকে সংযুক্ত করতে চাই, কতটা বাজেট সাপোর্ট দিতে চাই। কেননা কোনো জিনিস শুরু করলে তো বাজেট সাপোর্ট ছাড়া করা যাবে না। যেমন যে কোনো জায়গায় যদি আমরা যদি চিন্তা করি, যেমন কমিউনিটিতে যদি আমরা যেতে চাই, আমরা ঢাকা শহর বাদ দিয়ে যদি সারা বাংলাদেশ চিন্তা করি, তাহলে যদি আমি ওয়ার্ডও ধরি তাহলেও কিন্তু আমাদের প্রায় 36-37 থেকে 40,000 ওয়ার্ডে কাজ করতে হবে। মানে একটা ওয়ার্ড কিন্তু কয়েকটা গ্রামের মিলে একটা ওয়ার্ড হয়। তাহলে আমরা একটা ওয়ার্ডকে যদি কেন্দ্র করে এই কাজটা শুরু করতে চাই, তাহলেও কিন্তু এই কাজটার জন্য একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে হবে। এবং যেটা প্রাক্তন স্বাস্থ্য সচিব তো বললেন, তাদের 50,000 কর্মী আছে, মানে ফ্যামিলি প্ল্যানিং এবং স্বাস্থ্য কর্মী সারা দেশে। তার মানে প্রতি গ্রামে বা 2 গ্রাম মিলে একটা কর্মী আছে, 2 গ্রাম বা 1.5 গ্রাম মিলে একটা কর্মী আছে। সুতরাং ওই কর্মীকে কাজে লাগানো যেতে পারে। আমাদের স্কুলের যে টিচার আছেন, এটা শিক্ষারও ব্যাপার আছে, যে আমরা তো একটা সোশ্যাল এডুকেশনেরও ব্যাপার আছে, তাদেরকে কাজে লাগানো যেতে পারে। আমাদের নির্বাচিত যে ইউনিয়ন পরিষদ মেম্বাররা আছেন তাদেরকে কাজে লাগানো যেতে, চেয়ারম্যানকে কাজে লাগানো যেতে পারে, স্থানীয় যে উপজেলা পরিষদ আছে তাদেরকে কাজে লাগানো যেতে, কমিউনিটিকে কাজে লাগানো যেতে পারে। এবং এটার কিন্তু উদাহরণ আছে পৃথিবীর বহু দেশে, হ্যাঁ, এবং তারা সাকসেসফুলি এটা করতে পেরেছে। এবং কেরালা একটা খুব ভালো উদাহরণ, যে কেউ ইচ্ছা করলে কেরালার উদাহরণের দিকে যেতে পারবে। তারা গত 20 বছর ধরে এটা কিন্তু ডেভেলপ করেছে, এবং তারা কিন্তু আজকে ওই ডেভেলপমেন্ট হওয়ার জন্য তারা আজকে পরিস্থিতিটা অনেক খুব সহজভাবে এবং অনেক কঠিনভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এবং আমাদের কিন্তু কোনো উপায় নাই, সবকিছু যদি সেন্ট্রালাইজ থাকে তাহলে কিন্তু আমরা কোনো সময়ই কোনো বড় ধরনের দুর্যোগকে মোকাবেলা করতে পারবো না। সবকিছু যদি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়, সবকিছু যদি এখান থেকে সিদ্ধান্ত হয়, তাহলে রাজধানী থেকে, তাহলে কিন্তু অনেক কিছুই করা যাবে না। সুতরাং স্থানীয় পর্যায়ে কমিউনিটিকে ইনভলভ করে, স্থানীয় সরকার বিভাগের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ইনভলভ করে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে, আমরা কমিউনিটি বলতে তো তাদেরও বোঝাচ্ছি, এবং দরিদ্র মানুষকে ইনভলভ করে এই কাজগুলো করতে হবে। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু স্বাস্থ্য সেবাটা এখন প্রায় 9 কোটি দরিদ্র মানুষ কিন্তু স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য একটা অধিকার তাদের, কিন্তু সেবাটা আমাদের দেশে কিন্তু এখন যত দরিদ্র ছিল তার তুলনায় দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। এবং 9 কোটি মানুষকে আমাদের এই স্বাস্থ্য সেবা দিতে হবে, এবং দিতে হবে এই জন্য যে অর্থনীতির কথা আমরা বলছি, খলিকুজ্জামান স্যার আরো ভালো বলতে পারবেন, সেই অর্থনীতি চালায় কিন্তু দরিদ্র মানুষের আছে। তারা গার্মেন্টসে চাকরি করে, তারা ফুটপাতে হকারি করে, তারা বিভিন্ন ছোটখাটো প্রতিষ্ঠান চালায়, এবং আমাদের দেশে পুরো অর্থনীতি এবং এগ্রিকালচার সেক্টরে 40% আছে তারা চালায়। সুতরাং তাদের স্বাস্থ্য সেবা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে দেশের অর্থনীতি কোনোদিন ভালো হবে না। এটা আমাদেরকে অর্থনীতির সাথে মিলিয়ে দেখতে হবে যে স্বাস্থ্য সেবাটা কেন দরকার। এই জন্য সবাই বলেন স্যার আপনারা যে শিক্ষা এবং স্বাস্থ্য সেক্টরে যে বাজেট হওয়া দরকার, যেটা বিনিয়োগ হওয়া দরকার, সেটা কিন্তু উন্নয়নের জন্য বিনিয়োগ, এই জায়গাতে আসতে হবে। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত পলিসি মেকাররা আসবে না, যতক্ষণ পর্যন্ত, যেমন আমেরিকার কথা যদি বলি, যে একটা F-35 যুদ্ধ বিমান বানাতে তাদের যত খরচ হয় সেটা দিয়ে স্যার 2,800 আইসিইউ কেনা যায়। একটা আপনার একটা সাবমেরিন ঠিক করার জন্য যত টাকা তারা খরচ করেন সেটা দিয়ে 26,000 হসপিটাল বেড করা যায়। তো সারা পৃথিবীকে এখন বুঝতে হবে স্যার যে আমরা কোথায় বিনিয়োগটা করব। আমরা শিক্ষাতে বিনিয়োগ করব বেশি, স্বাস্থ্যতে বেশি বিনিয়োগ করব, নাকি আমরা জনপ্রশাসনে বিনিয়োগ করব, নাকি অস্ত্রতে বিনিয়োগ করব, আমরা অস্ত্র কিনবো কিনা। মানে পৃথিবীর অন্য সব দেশের জন্য একই কথা, যে তারা কোথায় বিনিয়োগ করবেন এটা তাদেরকে ঠিক করতে হবে। এবং ফাইনালি, যেহেতু আমরা শেষের দিকে আসছি, ফাইনালি কিন্তু কমিউনিটিকে যদি আমরা সংযুক্ত করতে না পারি, আমরা যদি একদম নিচের থেকে, যেটা মফস্বলেও তাই, গ্রাম এলাকাও তাই, শহরেও তাই, আমরা যদি কমিউনিটিকে ইনভলভ না করতে পারি, কমিউনিটি যদি ওনারশিপ না নেয়, তাহলে সরকারের যে কোনো পরিকল্পনা, যে কোনো বড় ধরনের কাজ কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এটা একেবারেই সঠিক কথা। আমি হুমায়ুন কবির স্যারের কাছে একটু আসতে চাই। না, আমার তো মনে হয় একটা কমিউনিটি, মানে আমরা কমিউনিটি লেভেলের যদি বলি যে যাদেরকে সম্পৃক্ত করতে হবে, এটা কিন্তু কাঠামোগতভাবে আমাদের কমিউনিটি ক্লিনিকে কিন্তু আসলে একটা কমিটি থাকে, যেখানে স্থানীয় মেম্বার, যেটা আসলে এরা সভাপতি, এবং তারা সেবা দান এগুলো রেগুলার প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট থাকে। কিন্তু আমরা আসলে তার উপরে, এখন কথা হচ্ছে স্বাস্থ্য সেবা আমরা বলি, আমরা বিনিয়োগের কথা বলছি, কিন্তু এখানে একটা জবাবদিহিতার প্রশ্ন আছে। তাহলে, এবং যারা স্বাস্থ্য সেবা আমি যাদের জন্য ব্যয় করছি, তারা যদি স্বাস্থ্য সেবা না পায়, এবং এটা কিন্তু সারা দেশের কথা, এটা আমরা শুধুমাত্র নগর কেন্দ্রিক স্বাস্থ্য সেবা বা টারশিয়ারি কেয়ার না,
আমাকে দেখতে হবে যে একটা গরিব লোক যার ন্যূনতম সে যার আয় নাই তার, কিন্তু তার স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তাটা একইভাবে আছে, এবং তাকে যদি আমি স্বাস্থ্যসেবা না দিই তাহলে দেশও এগোতে পারবে না, আমার স্বাস্থ্য সূচকেরও কোনো উন্নতি হবে না। তাহলে এখানে কমিউনিটিকে আসলে আমরা বিভিন্নভাবে এনগেজ করতে পারি, এবং আমার মনে হয় যে অনেক দেশ কিন্তু এটা করেছে, এবং এখানে জবাবদিহিতা তৈরি করা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটার জন্য একটা স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে। এবং আমরা জানি যে ইউনিয়ন পর্যায়ে যদি বা গ্রাম পর্যায়ে কমিটি যে রোল প্লে করতে পারে, উপজেলা পর্যায়ে কি পারছে, এটা একটা আমার প্রশ্ন থাকবে। যে আসলে যদি জেলা পর্যায়ে আসি আমরা, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা হাসপাতাল পরিচালনার জন্য যে কমিটি আছে সেখানে জনপ্রতিনিধিরা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন। এখন এই গণ্যমান্য ব্যক্তি বা যারা থাকেন তারা কি আসলে কমিউনিটির ইন্টারেস্টটা কতগুলো দেখছেন, বা আমি তাকে কোন বিবেচনায় নিচ্ছি? তাদের তো এই বিবেচনায় নিচ্ছি যে তারা তাদের স্থানীয় যে জনগণ তাদেরকে রিপ্রেজেন্ট করবেন, কিন্তু আমরা জানি না সেটা আসলে তারা করছেন কিনা। করলে তো আসলে আমরা অনেক কিছু উন্নতি দেখতে পাবো। এখানে কিন্তু আমরা এটাও বলবো যে তারা যখন এটা নিয়ে যে এটা নিয়ে যদি আমরা এগোতে চাই, তারা যদি বলে আমার এই স্বাস্থ্য সেবার ঘাটতি আছে, এই কর্মকর্তা ভালো করতে পারছেন না, এগুলো কিন্তু আমাকে ঢালাও ভাবে না হোক, যদি স্পেসিফিক থাকে তাহলে এগুলোকেও কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে, এবং সেখানে একটা প্রশাসনের বড় দায়িত্ব। কাজে এখানে এবং কাজে এটা প্রত্যেকটা স্তরেই আসলে কমিউনিটিকে এনগেজ করা যেতে হবে একটা কাঠামোর ভিতরে, এবং এটা ছাড়া আসলে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। এটাই আমার স্থির বিশ্বাস। এবং সে কাজেই কারণ হচ্ছে স্বাস্থ্য সেবাটা যাদের জন্য। তবে একটা কথা বলি, আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য সেবার বিষয়টা এখন চিন্তা করতে হবে যে সার্বজনীন স্বাস্থ্য সেবার বিষয়টা মনে রেখেই কিন্তু আসলে আমার স্বাস্থ্য কাঠামোকে দেখতে হবে, এবং আমার বাজেটও বাড়াতে হবে। তখন কিন্তু আমরা শুধুমাত্র সরকারি খাতের উপর নির্ভরশীল হয়ে যদি না পারি, সেভাবেই আমার বেসরকারি খাতকে আসলে সম্পৃক্ত করতে হবে। কিন্তু তার আগে আমি বলবো আমার যে বিনিয়োগ, আমার যে বেতন ভাতা, যে প্রোগ্রামেটিক এক্সপেন্সেস আছে, এটা আসলে ভ্যালু ফর মানি আমার দেখতে হবে, এবং সেই জিনিসটা আমাকে নিশ্চিত করতে হবে যে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে যা আছে, উপজেলা হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রামীণ পর্যায়ে হোক, সেটার ফাংশন করছে কিনা, এবং আমার আসলে এগুলো মেজার করার মতো আমার ক্ষমতা থাকতে হবে। এবং আমাকে আসলে আপনি যখন শামীম তালুকদার বলেছিলেন যে এখানে ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটাও আসবে, কাজে এখন আমরা অনেক কিছুই কিন্তু আমরা ইন্ডিকেটর তৈরি করতে পারি, এবং আমি নিজেও একটা বড় একটা প্রকল্পের সাথে যুক্ত এই মুহূর্তে, যেখানে প্রায় 32টা জেলায় একটা বড় একটা যে কাঠামো তৈরি হয়েছে, যেটা পুরোটাই তথ্য প্রযুক্তি কাঠামো নির্ভর, এবং কিছু কিছু জায়গায় আমরা পেপারলেস ইনিশিয়েটিভও চালু হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। কাজে এখানে সম্ভাবনা অনেক আসলে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু যে তথ্যগুলো আমাদের আসছে, এবং এখানে এগুলোকে বহুভাবে ব্যবহার করা সম্ভব। কাজে এখানে আসলে যদি ম্যানেজমেন্ট যখন এগুলোর ব্যাপারে মনোযোগী হবেন, তখন তারা এবং প্রয়োজনীয় ইন্টারভেনশন করতে পারবেন, এবং আসলে পারফরমেন্স দেখে কিন্তু তারা পারফরমেন্স মেজার করে কিন্তু তারা ইন্টারভেনশন গুলো সিলেক্ট করতে পারবে। স্যার ধন্যবাদ স্যার। আমাদের আর 5-7 মিনিট সময় আছে। আমি স্যার ওই ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া আপনার স্যার এক্সপিরিয়েন্স এবং আপনাদের যে কাজগুলো আমরা করি স্যার, এটাকে এই কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং একটা ইনিশিয়েটিভ আমরা শুরু করতে চাই। এবং এটা শুধুমাত্র যে স্যার আমার হেলথ সার্ভিসটা প্রোভাইড করা সেই জায়গাটা না, সেই সাথে সাথে আনইথিক্যাল যে প্র্যাকটিস গুলো হচ্ছে এই মুহূর্তে, এই প্যান্ডেমিককে সামনে রেখে বিভিন্ন মানুষজন সুযোগ নিতে চাচ্ছে, মানুষকে ওই জায়গায় কিছুটা স্বস্তি দেওয়া আমাদের প্রয়োজন কমিউনিটির পক্ষ থেকে। মানুষের হয়তো স্যার একজন মানুষের বাসায় আজকে ওষুধ নাই, অন্য পাশের বাসায় হয়তো স্যার একজন যাচ্ছে বাজারে, সেই সময় তার ওষুধটা এনে দেওয়াও কিন্তু একটা বড় সাপোর্ট হয় এই মুহূর্তে। সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি স্যার যে একটা ফেসবুক বেসড যদি স্যার আমরা একটা গ্রুপ স্টার্ট করি কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং, এবং খলিকুজ্জামান স্যারের নেতৃত্বে আমরা এই কাজটা করতে চাই স্যার। আপনারা দুজন এখানে আছেন, আমরা আপনাদের নিয়ে এই কাজটা শুরু করতে চাই স্যার। আপনার খলিকুজ্জামান স্যারের আপনার অনুমতি নিয়ে আমরা এই কাজটা করতে চাই স্যার। এটাতে আপনি মনে করেন কি যে এটা ইফেক্টিভ শুরু করা স্যার? হয়তো স্যার আস্তে আস্তে অনেকে এঙ্গেজ হবে। আপনার পিকেএসএফ এর একটা বড় গ্রুপ আছে, অন্যান্য সবার যারা বন্ধু বান্ধব সবাই আছে, আমরা যদি এক হতে থাকি স্যার মেবি কিছুটা সাপোর্ট হবে স্যার। আপনার স্যার কমেন্টস এবং সাজেশনটা স্যার চাচ্ছি। এটা করা যায়, অনেকে
ইতিমধ্যে কিন্তু অনেক হয়েছে। যেমন একটা গ্রুপ আছে বয়স্কদের সহায়তা দেওয়া, কোথায় কি সমস্যা হচ্ছে তারা সেই সমস্যাগুলো চিহ্নিত করে কার কোথায় কি সেবা লাগে সেবা দেওয়া, তারা একটা দলও করেছে, সেই দল ওখানে গিয়ে ওই সেবা দেয়। সেটার মধ্যে আমিও সম্পৃক্ত আছি। তো এই ধরনের কাজ তো ইতিমধ্যেই হচ্ছে, সুতরাং এটা অবশ্যই করা যায়। এবং সেজন্য অবশ্যই তোমার 2-1 জন ডেডিকেটেড লোক লাগবে, যারা আমাদের ওখানে বয়স্কদের যেটা করে একজন আছে একেবারে ডেডিকেটেড, সে সারাদিন রাত এই কাজই করে আর কিছু করে না। তো সুতরাং এইরকম এটা যদি করি আমার মনে হয় কিছু মানুষের তো উপকার হবে যতটা আমরা পারি। অন্তত কিছু যারা একেবারেই অসহায় সেবা পাচ্ছে না, তাদের হয়তো কাছেই আছে সেটা আমরা তার কাছে জানাতে পারি বা কখনো প্রয়োজন হলে পৌঁছে দিতে পারি। ওই গ্রুপ কিন্তু সেবাটা পৌঁছিয়েও দেয় যেখানে যেখানে দরকার হয়, এখানে বলে দেয় যেখানে যেখানে দরকার হয় পৌঁছিয়ে দেয়। তারা সম্প্রতি শুরু করেছিল ঢাকায়, এখন কিন্তু তারা বাইরেও যাচ্ছে, আস্তে আস্তে সেই গ্রুপটা বাইরেও কাজ করছে। তো এটা সম্ভবপর। এছাড়াও আরো অতীতেও আরো অনেক এই ধরনের গ্রুপ কাজ হয়েছে, তুমি নিজেও হয়তো করেছো, আমি অনেকগুলোর সঙ্গে জড়িত আছি। তো আমার মনে হয় এটা শুরু করা যায়। তবে তোমার প্রথমেই যেটা বললাম আর কি, তোমার 1 জন বা 2 জন, অন্তত 1 জন ডেডিকেটেড মানুষ তুমি তৈরি করো যে এগুলি জানে। কারণ আমাকে দিলে তো পারবো না, আমি কেন এই যে এটা সব সেট করে দিয়েছে আমি টিপ দিয়ে যুক্ত হইতে পারি, এর বেশি আর কিছু জানি না, আমাকে লাভ হবে না। সুতরাং তুমি তোমার নেতৃত্বেই করো, আমরা সমর্থন করবো। আমি জানি না ওনারা আসলে সমর্থন করো, আমি সমর্থন করবো, ওনারা নিশ্চয়ই করবেন তোমাকে, তুমি এগিয়ে যাও আর কি করো। আমরা এমিনেন্সের পক্ষ থেকে স্যার এটা আমরা ডেডিকেটেড 1-2 জন লোক এটা শুরু করব, এবং এটা স্যার এমিনেন্সের না স্যার, এটা সবাই যেন ইনক্লুসিভ ওয়েতে স্যার আসতে পারে, সবাই যেন একটা জায়গায় তো এটা বেসড হতে হবে। তো তোমার ওখানে বেসড হলো, তো সেই হিসাবে করো, আমরা উপদেষ্টা হিসাবে থাকবো। আবুলম শহীদ স্যার, যে কোনো ভালো কাজের সাথে আমি আছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো ভালো কাজের সাথে আমি থাকবো। স্যার আর কোনো লাস্ট কোনো রিকমেন্ডেশন আছে কিনা স্যার আপনার? না, এটা শুরু করা যেতে পারে, এবং এটার সাথে একটু ওই আমাদের যে কমিউনিটি ক্লিনিক গুলো যে আরবান হেলথের আন্ডারে আমরা করেছি, ওদের সবার সাথে একটু কথা বলে ওদেরকে যদি ইনভলভ করা যায়, তাহলে ঢাকায় বা যে কোনো জায়গায় যেখানে যেখানে আরবান হেলথ সেন্টার গুলো আছে তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু লোকজন কাজ করছে, আমাদের অনেক লোকজন আছে, তাদেরকে নিয়ে যদি শুরু করা যায় তাহলে একটা বেশ ভালো কাজ হবে বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ স্যার। হুমায়ুন কবির স্যার, স্যার আপনার? আসলে একটা জিনিস বলতে গেলে, আমি নিজে ফেসবুক ব্যবহার করি না, কিন্তু এটা সম্ভাবনা এবং এটার যে শক্তি সেটা আসলে মানে সীমাহীন। এই জন্য বলছি, দেখেন লোকজন ছোট ছোট লোকাল গ্রুপ মানুষের ব্লাড ট্রান্সফিউশন থেকে শুরু করে তারা মানুষের বাসায় বাজার পৌঁছিয়ে দিচ্ছে এবং মানুষের মৃত্যুর সময় তদারকি করছে। কাজে লোকাল যে ইনিশিয়েটিভ, এবং লোকজন কিন্তু ক্রাউড ফান্ডিং এর জন্য তারা ইউজ করছে। কাজে এটার আসলে একটা অসাধারণ মানে অসম্ভব ধরনের শক্তিশালী একটা মিডিয়াম। কাজে এটা যদি খুব ফোকাসড হয়, আসলে অ্যাডমিন লাগবে আপনার, কারণ হচ্ছে কমিউনিকেট করা, এবং অনেক সময় কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে হয়, কন্টেন্ট গুলোকে আসলে অনেক সময় দেখতে হয়। সেই জন্যই এটা আসলে ভালোভাবে দেখতে হবে। এবং আমার আরেকটা সমস্যা আছে যে এখানে যেহেতু ডিজিটাল আইনের প্রয়োগ হয়, কোন ধরনের কন্টেন্ট, অনেক কন্টেন্ট দেখা যাবে যে আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। কাজে সেজন্যই আসলে একজন কন্টেন্ট ম্যানেজমেন্টের দিকটাও দেখতে হবে। কিন্তু আমি মনে করি যে, এবং বিশেষ করে যে মানুষকে সাহায্য সহায়তা করার জন্য এটা আসলে একটা অতুলনীয় শক্তি। আসলে অন্য দিক দিয়ে দেখতে গেলে কোন সেক্টরে নাই এটা বলা কঠিন। যেমন কমার্স, ফেসবুক ভিত্তিক, এটা অনেককে সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ দিয়েছে। অনেক যে যারা সাধারণ অবস্থায় যারা হাউস ওয়াইফের হওয়ার বেশি কিছু চিন্তা করতো না, তারা কিন্তু এন্টারপ্রেনিয়ার হয়ে অনেক ইনকাম করতে পারছে। কাজে এখানে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু বিভিন্ন ধরনের সম্ভাবনা আছে, যেটা তারা এক্সপ্লোর করতে পারে, এবং সেটাকে একটু সংঘবদ্ধ করতে পারলে, যে কয়েকজন মিলে করতে পারলে আরো বড় পরিসরে যাওয়া যায়। কাজে আমি মনে করি যে এটা, এবং আমরা ট্রেনিং এর জন্য কিন্তু অনেক আজকাল এটা ইউজ করেছি। কাজে আমি বলবো যে যদি একটা সঠিকভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি, একটা পরিকল্পনা থাকে, এবং আমরা কি করতে চাই এটা যদি আমার লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে অবশ্যই এখান থেকে বড় কিছু পাওয়া সম্ভব। স্যার ধন্যবাদ। আমি শেষ করতে বলবো আজকে আমাদের অনুষ্ঠানের, বলবো যে আমাদের মধ্যমণি এবং আমার প্রিয় শিক্ষক খলিকুজ্জামান স্যারকে। স্যার আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করতে চাই। না, আমরা তো একটা সিদ্ধান্তে আসলাম, সুতরাং আমরা এটা বাস্তবায়ন করি। অনেক বড়, এটা খুব আমার খুব পছন্দ হয়েছে এই জন্য
যে এটা ব্যবস্থাপনা করা যাবে। অনেক সময় কি আমরা একটা বিশাল বড় পরিকল্পনাই সেটা বাস্তবায়ন করা যায় না। তো এইটা সেই জন্য আমার খুব পছন্দ হয়েছে এবং ওনারা দুজনই পছন্দ করেছেন। তো আমি মনে করি যে আমরা এটা শুরু করি, তারপরে আমরা আবার তো আলোচনা, এইরকম আলোচনা করা তো খুব সহজ এখন হয়ে গেছে, আমরা আলোচনা করে করে এগিয়ে যাব। আর যে যে আমাদের অভিজ্ঞতা যেগুলি আছে, আমি বললাম যে ওই প্রবীণদের নিয়ে কাজ করে ওদের সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দেবো যদি কিছু তাদের কাছ থেকে যদি পাওয়া যায়। আর এছাড়া যদি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করা যায়, অন্যান্য যারা করছে তথ্যের জন্য বা অন্যান্য ইয়ের জন্য, সেটাও নিশ্চয়ই আমরা করা যাবে। ওনাদেরও জানা আছে, আমারও কিছু কিছু জানা আছে, আমরা করব। তো আমরা সবাই আমরা একমত হয়েছি যে এই কাজ দিয়ে আমরা আমাদের তোমার আজকের যে আমরা আলোচনা করলাম সেই আলোচনার সাথে অন্তত একটা সুনির্দিষ্ট কাজের জন্য আমরা সব একমত হতে পেরেছি। সাধারণত এটা পাওয়া যায় না, আজকে হতে পেরেছি। সুতরাং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার। স্যার আমরা জাস্ট 9টা 1 বাজে আমরা টাইমলি মোটামুটি শেষ করতে পারছি। আমরা স্যার পিকেএসএফ এর যত পার্টনার আছে এটা স্যার আমাদের একটা বড় স্ট্রেংথ বলবো, এবং আমরা আরবানে যে সমস্ত এনজিওরা কাজ করে এর মধ্যে স্যার অনেক সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছে যে তারা কন্ট্রিবিউট করতে চায়। স্যার আমরা শুরু করে আপনাদেরকে আমাদের গ্রুপের ইনভাইটেশনটা জানাবো স্যার, এবং আমরা এটা রেগুলারলি এই গ্রুপের আমরা আলোচনাগুলো করব। আমাদের প্ল্যান হলো স্যার যে অন্তত সপ্তাহে 2টো আলোচনা করে আরো অনেককে ইনক্লুডিং করে স্যার নিয়ে আসবো। আপনাদের মাঝে মাঝে স্যার আমরা একটু সহযোগিতা চাইবো, এই আলোচনাগুলো আপনারাই যেন স্যার একটু লিড করতে পারেন এবং পরিচালনা করেন স্যার, কারণ আপনাদের প্রেজেন্স স্যার এইখানে অনেককে আগ্রহ জাগাবে। যে কারণ আমাদের নিজস্ব ট্রান্সপারেন্সিটাও একটা বড় ইস্যু, আমরাও যেন আবার ভুল না করি কোনো কিছু, সেটাও একটা স্যার মেজর কনসার্ন। যেটা হুমায়ুন কবির স্যার বললেন যে কন্টেন্টের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে, সেগুলো স্যার আমরা মাথায় রেখে একটা ছোট প্ল্যান করে আমরা কাজ শুরু করবো স্যার। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্যার আজকে আমাদের শেষ করছি, এবং আমাদের যারা দর্শক শ্রোতা দেখলেন, আমরা একটা আলোচনার মাধ্যমে একটা কনক্লুশনে আসতে পারলাম যে আমরা কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং একটা গ্রুপ যেটা মানুষকে সহযোগিতা করতে চায়, এবং যারা আনইথিক্যাল প্র্যাকটিস করছেন তাদেরকেও একটা মেসেজ দেওয়া যে এটা ভালো জিনিসটা। মানুষ হিসাবে এই মহামারীর সময় আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। এই সময় শুধু লাভের কথা চিন্তা করা না, টাকা ইনকামের কথা চিন্তা না, মানুষের পাশে দাঁড়ালে, মানুষ বাঁচলেই একদিন আমরা অনেক দূর যেতে পারবো। এই বলে স্যার সবাইকে এমিনেন্সের পক্ষ থেকে স্যার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। স্যার ভালো থাকবেন। ভালো থাকবেন।